এই মাইকা সংগ্রহের আড়ালেই লুকিয়ে আছে কসমেটিক্স ইন্ডাস্ট্রির সবচেয়ে বিভৎস সত্যিটা, যে সত্যিটা বিলিয়ন ডলারের এই ইন্ডাস্ট্রি চেপে রাখতে চায়, সব সময় চায় অস্বীকার করতে। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যখন নিজেকে সুন্দরভাবে উপস্থাপনার জন্য চামড়ার উপর দামি মেকআপের আস্তরণ ব্যবহার করছেন, চোখে লাগাচ্ছেন আইশ্যাডো, প্যালেট, ঠোঁট রাঙাচ্ছেন লিপস্টিকে, কিংবা হাইলাইটার ব্যবহার করে ত্বককে করে তুলছেন মোলায়েম এবং উজ্জ্বল, আপনার কল্পনার ত্রিসীমানাতেও হয়তো নেই এইসব প্রোডাক্টের আড়ালে আপনি আসলে নিজের শরীরে রক্ত মাখছেন। ছোট ছোট অবুঝ কিছু শিশুর রক্ত, জীবনের সবচেয়ে কোমল সময়টায় যারা আপনার প্রসাধনীর কাঁচামালের যোগান দিতে গিয়ে লাশ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। যেসব মৃত্যুর হিসাব কোনো সরকারি পরিসংখ্যানে রাখা হয়নি, পরিবার পরিজন ছাড়া এই হতভাগ্যদের কথা কেউ মনে রাখেনি। মেকআপের জায়গা এখন দখল করেছে হাইলাইটার। চামড়ার রং ফর্সা করার পরিবর্তে এটির ব্যবহারে ক্ষণিকের জন্য চামড়া হয়ে উঠছে দারুণ উজ্জ্বল, আর হাইলাইটার তৈরির জন্য মাইকার ব্যবহার তাই অপরিহার্য। এই একই ঘটনা ঘটেছে লিপস্টিক বা আইশ্যাডোর বেলাতেও। মাইকার যেহেতু নিজস্ব কোনো রং নেই, যে কোনো রঙের সঙ্গে এটিকে ব্যবহার করা যায়, এতে করে নির্দিষ্ট সেই রঙের মেকআপটি ব্যবহারের পর অনেক বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয়। এ কারণে মাইকা ছাড়া এসব মেকআপ তৈরির কথা ভাবাও যায় না। কিন্তু মেকআপে মাইকার ব্যবহারের সঙ্গে রক্তারক্তির কি সম্পর্ক? কুৎসিত যে সত্যের কথা শুরুতে আমরা বলেছিলাম সেটাই বাকি। সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে ভারতে। 130 কোটি মানুষের এই দেশটার বুকেই সবচেয়ে বেশি মাইকা পাওয়া যায়। বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ড, এই দুই প্রদেশের মাটির নিচে মাইকার বড়সড় যোগান রয়েছে। এছাড়াও দক্ষিণ ভারতের কিছু জায়গায় এবং রাজস্থানেও পাওয়া যায় মাইকা। ঝাড়খণ্ড ভারতের সবচেয়ে দরিদ্র প্রদেশ। এখানকার মানুষের মাথাপিছু আয় প্রতিদিন মাত্র 50 রুপির আশেপাশে। এই টাকা দিয়ে ভরপেট খাওয়াটাই দুঃসাধ্য ব্যাপার। এই প্রদেশের অনেক জায়গাতেই মাটির নিচে পাওয়া যায় এই উজ্জ্বল ধাতু মাইকা। সরকারিভাবে মাইকা আহরণের কোনো ব্যবস্থাই নেই, তাই মাটি খুঁড়ে খনি তৈরি করা বা সেখান থেকে মাইকা সংগ্রহের কাজটা পুরোপুরিভাবে বেসরকারিভাবেই করা হয়। সরকারিভাবে এই কাজটা না করার একটা বড় কারণ হচ্ছে এই মাইকা খনিগুলো স্থানীয় প্রভাবশালীরা নিজেদের দখলে রাখে। সরকারের নানা দপ্তরে তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রাখে। এ কারণে কেন্দ্রীয় বা প্রাদেশিক কোনো সরকারই সেখানে তেমন ভাবে একটা নাক গলায় না। মাইকা খনি এলাকাগুলোতে গেলে আপনার মনে হবে অন্য কোনো পৃথিবীতে আপনি চলে এসেছেন। যদিও এসব এলাকায় বাইরের কারো ঢোকাটা খুব কঠিন, কারণ প্রভাবশালীদের পান্ডারা সারাক্ষণই পাহারা দেয় এসব জায়গা। খনি থেকে মাইকা সংগ্রহের এই পুরো ব্যাপারটাই তো বেআইনি, সেটাকে ধামাচাপা দিতে আয়োজনের কিন্তু কোনো অন্ত নেই। কয়লা বা সোনার খনির অবস্থানও মাটির নিচেই হয়, কিন্তু মাইকা খনির সাথে এসব খনির একটা বড়সড় পার্থক্য আছে। এই খনিগুলো আকারে ছোট, তাছাড়া যন্ত্রপাতির ব্যবহার এখানে হয় না বললেই চলে। পুরো ব্যাপারটা হয় হাতের শক্তিতে। গর্ত খুঁড়ে খুঁড়ে খনি বানানো হয়। সরু সেই গর্তে খুব কসরত করে নিচে নামতে হয়। 19 থেকে 20 হলেই বিপদ। মাথার উপর মাটি আর পাথরের আস্তর ধসে পড়তে পারে, হয়ে যেতে পারে জীবন্ত কবর। যদিও ভেতরে যারা ঢোকে দিনে 20-30 বার, তাদের এসব গা শোয়া হয়ে গেছে। এরকম ঘটনা এখানে প্রতিদিনই ঘটে। বরং কোনোদিন মাটি চাপা পড়ে কেউ আহত বা নিহত না হলেই মনে হয় ভাগ্যটা আজ বড় ভালো। স্বর্ণ বা কয়লা খনির সাথে মাইকা খনির আরো একটা পার্থক্য রয়েছে। মাইকা খনিতে শ্রমিক হিসেবে কাজ করে একদমই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, যাদের বয়স 7 থেকে 10 বছরের বেশি নয়। শিশু শ্রমের এক নগ্ন অধ্যায় প্রতিদিন রচিত হয় এসব খনি এলাকায়। যে অনাচার নিয়ে দুনিয়াবাসীর মাথা ব্যথা খুব একটা নেই। $1000 খরচ করে নিজেকে সুন্দর দেখানোর জন্য শরীরে যেসব প্রসাধন সামগ্রী আপনারা ব্যবহার করেন, প্রাণ হাতে নিয়ে অন্ধকার খনির ভেতর ঢুকে সেগুলোর কাঁচামালের যোগান দিয়ে এই বাচ্চাগুলো প্রতিদিন কত টাকা আয় করে জানেন? 20 থেকে 30 রুপি মাত্র। যে টাকায় 1 কেজি মোটা চাল কিনতেও হিমশিম খেতে হয় তাদের। কিন্তু এই অঞ্চলে অন্য কোনো কাজ নেই, একটাই কাজ, খনি শ্রমিক হিসেবে মাইকা আহরণে যুক্ত হওয়া। তাই বাধ্য হয়েই এই শিশুদের ঝুঁকিপূর্ণ এই কাজটাতেই নিযুক্ত হতে হয়। 2016 সালে থমসন রয়টার্স ফাউন্ডেশন এই মাইকা মাইনিং বা মাইকা আহরণ কাজের গোড়াটা খতিয়ে দেখতে চেয়েছিল। একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং অপারেশন তারা চালিয়েছিল ঝাড়খণ্ডের একাধিক অঞ্চলে। যেসব তথ্য সেই রিপোর্টে উঠে এসেছিল সেগুলো শিউরে ওঠার মতোই ভয়ঙ্কর। শুধু ঝাড়খণ্ডে 22,000-এরও বেশি শিশু অবৈধভাবে মাইকা উত্তোলনের কাজে যুক্ত। এরা স্কুলে যায় না, শিক্ষার আলো থেকে পুরোপুরি বঞ্চিত। 2 বেলা পেটে ভাতে থাকার জন্য প্রাণান্ত সংগ্রাম করে এই অঞ্চলের মানুষরা। তাই 5-6 বছর বয়স হলেই বাড়ির শিশুদের কাজে লাগিয়ে দেয় তারা। জানে কোনো একদিন হয়তো আচমকা সংবাদ আসবে মাটি আর পাথরের নিচে চাপা পড়ে মারা গেছে তাদের আদরের ধন। কিন্তু কিচ্ছু করার নেই। দুটো বাড়তি টাকা ঘরে এলে জীবনটা যে আরো একটু সহজ হয়, সেই চাহিদার কাছে প্রাণের মায়া সে তো বড় তুচ্ছ। বেশিরভাগ মাইকা খনি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভেতরে ভুতুরে একটা আবহ, অন্ধকার ভীষণ, টর্চ ছাড়া দেখা যায় না কোনো কিছু।
নিরাপত্তার কোনো বালাই নেই, কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই ভেতরে ঢুকে যাচ্ছে ছেলেমেয়েরা, ঝুড়িতে করে তুলে আনছে বালু আর মাটি, সেই মাটিতে মিশে আছে খনিজ মাইকা। সেগুলো চালনি দিয়ে চেলে বা হাত দিয়ে পরিষ্কার করে মাটি থেকে মাইকা আলাদা করা হচ্ছে। সারাদিনে এভাবে বারবার খনিতে ঢোকে মোটামুটি 1 কেজি মাইকা পাওয়া যায়। তাও যদি 8-9 ঘন্টা টানা কাজ করা হয় তাহলে সেই 1 কেজি মাইকা 25 থেকে 30 রুপিতে কিনে নেয় খনির লোকজন। এটাই এই বাচ্চাগুলোর সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের দাম। ওদের জীবনে কোনো ছুটি নেই, নেই ঈদ, পূজা, আনন্দ, কিচ্ছু নেই, আছে শুধু হাড় ভাঙা পরিশ্রম। এই মাইকা শ্রমিকদের মধ্যে ভাগ্যগুণে যারা বেঁচে থাকে তাদের জীবনটাও মরে যাওয়ার চেয়ে ভালো কিছু হয় না। আহত হলে তো সারা জীবনের জন্য পঙ্গু। আর যারা গুরুতর আহত হয় না তাদের মধ্যেও বেশিরভাগ শিশুই খুব অল্প বয়সে হেড ইঞ্জুরিতে আক্রান্ত হয়। প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা করে ঝুঁকে বসে কাজ করতে হয় মাইকা খনিতে, আর তাই কয়েক বছরের মধ্যেই মেরুদণ্ড এবং কোমরের হাড় বিদ্রোহ করে বসে। বাকি জীবন কাটাতে হয় এই সমস্ত সমস্যাকে সঙ্গে নিয়ে। শুধু ঝাড়খণ্ডেই প্রতি মাসে 20 থেকে 30 জন শিশু মারা যায় মাইকা খনিতে কাজ করতে গিয়ে, অর্থাৎ প্রতিদিন গড়ে একজন। কোন দিন কার পালা আসবে কেউ জানে না, কিন্তু মৃত্যুর এসব সংখ্যাকে কাগজে কলমে ধামাচাপা দেওয়া হয় সুনিপুণ ভাবে। 11 বছরের পূর্জা বার্লা চোখের সামনে নিজের প্রিয় বান্ধবীকে মাটি চাপা পড়তে দেখেছে। এরপর কি হয়েছে সে আর জানে না। অনেক লোকের ভিড় আর বান্ধবীর রক্তাক্ত দেহটা ভেতর থেকে বের করে নিয়ে আসার দৃশ্যটাই শুধু মনে আছে তার। একবার ভাবুন তো, জীবনের ঝুঁকি নিয়ে সারাদিন কাজ করে মাত্র 30 রুপি পারিশ্রমিক পেয়ে যে মাইকা তুলে আনছে পূজার মতো শিশুরা, সেই মাইকাই আপনার ত্বককে উজ্জ্বল করছে, বাড়াচ্ছে আপনার সৌন্দর্য। আপনি কি প্রসাধনী মাখছেন, নাকি নিজের শরীরে মেখে নিচ্ছেন এই অবুঝ শিশুদের রক্ত? এই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার করুন। আর ততক্ষণে আমরা মেকআপ ইন্ডাস্ট্রির যে অন্ধকার চোরাগুলিতে ঢুকেছি সেটার শেষটা দেখে আসি। খনি থেকে শিশু শ্রমিকদের দিয়ে এসব মাইকা সংগ্রহের পর সেগুলো পরিষ্কার করা হয়, তারপর জাহাজে করে সেগুলো চলে যায় অন্য দেশে, বিশেষ করে চীনে। সেখানে আরো কয়েক দফা প্রসেসিং করার পর এই মাইকাকে গুঁড়ো করা হয়। সেগুলোকে ব্যবহার করা হয় নানা ধরনের মেকআপের মধ্যে। উজ্জ্বলতা বৃদ্ধির জন্য নামি দামি প্রায় সমস্ত মেকআপ ব্র্যান্ডই তাদের প্রোডাক্টে মাইকা ব্যবহার করে। প্রতিযোগিতার এই বাজারে কেউই কি তার কম্পিটিটরের চেয়ে পিছিয়ে থাকতে চাইবে বলুন? মজার ব্যাপার হচ্ছে, ভারত সরকার কিন্তু জানেই না এসব মাইকা খনিতে কাজ করা শিশুদের সংখ্যা কত, কেমন মানবেতর পরিবেশে তারা বেঁচে আছে, কতটা অনিরাপদ পরিস্থিতিতে তাদের কাজ করতে হচ্ছে। 2019 সালে একটা সার্ভে চালানো হয়েছিল মাইকা খনিতে কত শিশু কাজ করে সেটা জানার জন্য। এখনো সেই সার্ভে রিপোর্ট কোথাও প্রকাশিত হয়নি। মেকআপ ইন্ডাস্ট্রিটা কয়েক বিলিয়ন ডলারের। বিশ্বজুড়ে এসব প্রোডাক্টের তুমুল চাহিদা। ক্রেতারা অকাতরে খরচ করছে নিজেদের ত্বককে একটু উজ্জ্বল দেখানোর জন্য, নিজেদেরকে একটু সুন্দরভাবে সবার সামনে উপস্থাপনের নেশায়। অথচ সেই সৌন্দর্যের উৎস যেখানে, সেই জায়গাটা ঢেকে আছে গাঢ় অন্ধকারে। দারিদ্রতা সেখানে নিত্যদিনের চিত্র। পৃথিবীর দুই প্রান্তে বিভেদ আর শ্রেণী বৈষম্যের দুই রকম গল্প রোজ লেখা হয়। এই বিউটি ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয় মোটেও। দেরিতে হলেও চিত্রটা এখন একটু একটু করে বদলাচ্ছে, যদিও সেই বদলের গতিটা খুবই কম। বিখ্যাত প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়েল, এস্টি লডার, শ্যানেল সহ বেশ কয়েকটি ব্র্যান্ড সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের প্রোডাক্টে অথেন্টিক মাইকার ব্যবহার কমিয়ে কৃত্রিম মাইকা ব্যবহার করবে। 2022 সালের পর তাদের প্রোডাক্টে তারা আর কোনো অথেন্টিক মাইকা ব্যবহার না করার পরিকল্পনা করছে। রেসপন্সিবল মাইকা ইনিশিয়েটিভ বা এমআরআই নামের একটা মুভমেন্টও চালু করেছে তারা। শিশু শ্রমের রক্তের উপর দাঁড়িয়ে তারা আর ব্যবসা করবে না বেশি দিন, এমনটাই আপাতত জানিয়েছে এই ব্র্যান্ডগুলো। আর যদি তারা অথেন্টিক মাইকা ব্যবহার করেও সেক্ষেত্রে মাইকার প্রাপ্তিস্থানে শ্রমিকদের যথাযথ মজুরি দেওয়া হচ্ছে কিনা, শ্রম অধিকার রক্ষা করা বা শিশু শ্রম বন্ধ করার মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবে তারা। কিন্তু এখানেও একটা বড় সমস্যা আছে। কয়েকদিন পর যদি ব্র্যান্ডগুলো প্রাকৃতিক মাইকার ব্যবহার বন্ধ করে দেয় তাহলে ঝাড়খণ্ডের বেশিরভাগ অঞ্চলের মানুষ বিপদে পড়বে। কারণ এই এলাকায় কৃষিকাজ হয় না, ব্যবসাও নেই। কয়লা খনিতে পুরুষেরা কাজ করে আর মাইকার খনিতে শিশুরা। এভাবেই জীবিকা আয় হয় এখানকার পরিবারগুলোর। তাই এখানে করণীয় আছে সরকারের, করণীয় আছে প্রসাধনী নির্মাতা ব্র্যান্ডগুলোরও। বেআইনিভাবে সংগৃহীত মাইকা না কিনে শ্রমিক অধিকার রক্ষার উপর ব্র্যান্ডগুলো জোর দিলে এখানে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, বাড়বে কর্মসংস্থান, শিশু শ্রম কমতে কমতে নেমে আসবে শূন্যের কোঠায়। কিন্তু মাইকা খনি ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙা আর বেড়ালের গলায় ঘন্টি বাঁধা দুটোই একই রকমের কাজ। তাই সেই পথে হাঁটতে সবার বড্ড আপত্তি। এই অঞ্চলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে নোবেল বিজয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী।
তার প্রতিষ্ঠিত কৈলাস সত্যার্থী চিলড্রেন্স ফাউন্ডেশন গত 15 বছর ধরে কাজ করছে মাইকা খনিতে কাজ করা শিশুদের নিয়ে। এই পর্যন্ত প্রায় 3400 শিশুকে এই খনি মাফিয়ার কবল থেকে উদ্ধার করে স্কুলে নিয়ে গেছে এই প্রতিষ্ঠানের কর্মীরা। ঝাড়খণ্ডের বুকে তারা বানিয়েছে চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ। সেই গ্রামে শিশুদের একচ্ছত্র অধিপত্য। শুধু তাই নয়, শিশুদের বাবা মায়েরা এই ফাউন্ডেশন থেকে একটা মাসিক ভাতাও পান। নইলে টাকার লোভে বা অভাবের কারণে অনেকেই নিজেদের সন্তানকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে সবার অলক্ষ্যে আবারও খনির কাজে লাগিয়ে দেবেন। মজার ব্যাপার হচ্ছে, সরকারি এবং বেসরকারি অনুদানের পাশাপাশি কৈলাস সত্যার্থী ফাউন্ডেশনের এই উদ্যোগে টাকা ঢালছে একটি বিউটি প্রোডাক্ট ব্র্যান্ড। আমেরিকান কোম্পানি এস্টি লডার, যারা নিজেরাই তাদের প্রোডাক্টে মাইকা ব্যবহার করে, তারাই এই শিশুদের জীবন উন্নয়নের জন্য মোটা অঙ্কের টাকা ডোনেশন দিচ্ছে এই প্রজেক্টে। এটা হয়তো তাদের পাপ মোচনের সামান্য একটা চেষ্টা।